রেকর্ডিং না। ওকে, সো যেটা বলছিলাম যে আর্গুমেন্ট রাইটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। রাইটিংটাই তো ইম্পর্টেন্ট। তোমাদের আমি বলেছিলাম যে রাইটিং এর যদি তোমার একটা স্কোর না আসে তাহলে কিন্তু তোমার জিআরই রেজাল্টটাই বৃথা, তুমি 340 পাইলেও বৃথা হয়ে যাবে। তো এটা আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মজার কথা হলো যে ওই ইস্যু রাইটিং এর অনেক চিন্তা ভাবনা করতে হয়, কিন্তু আর্গুমেন্ট রাইটিং এ কিন্তু এত কিছু চিন্তা ভাবনা করার দরকার হয় না। এখানে অনেক লজিক দেওয়া থাকে, সেইগুলো থেকেই তোমাকে খুঁজে বের করতে হবে। আমি জেনারেলি যেগুলো থেকে রেসপন্স পাই সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে কেবলমাত্র 2জন রেসপন্স করেছে এবং আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। সো তারা দুইজনই এই অ্যান্সারটাকে চয়েস করেছে, এই জন্য আমি এটা থেকেই কথা বলছি। সো বিফোর স্টার্টিং আওয়ার ডিসকাশন আমি একটু তোমাদের প্যাসেজটা পড়ে শোনাই, যাতে করে তোমরা আমার সাথে ডিসকাশনে অংশগ্রহণ করতে পারো। সো প্যাসেজ হচ্ছে, দ্য ফলোইং appeared in an article written by Dr. K, an anthropologist. আমরা নামগুলো নিয়ে এত ইন্টারেস্টেড না, আমি নাম পড়তে পছন্দ করি না। সো এটা হচ্ছে একটা অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট মানে হচ্ছে তোমার মনোতত্ত্ববিদ বা মানবিক মানুষের যে মন যেগুলো নিয়ে সমাজ নিয়ে যে হিসাব নিকাশ করে, এরা নৃতত্ত্ববিদও বলে বাংলাতে। সো এরা আর কি। তো তার একটা শর্ট আর্টিকেল আমরা পড়তে চলেছি। সে বলছে যে 20 years ago Dr. F, a noted anthropologist, visited the island of Tea and concluded from his observation that children in Tea were reared by an entire village rather than by their own biological parent. তাহলে এই যে ডক্টর কে, সে ডক্টর এফ নামে একজনকে নোটেট করতেছে, যিনি নাকি 20 বছর আগে তার একটা লেখাতে এটা উল্লেখ করছে যে সে একটা আইল্যান্ড, একটা দ্বীপ ভ্রমণ করছে, যে দ্বীপের নাম হচ্ছে টি আর কি, ঠিক আছে। এবং সেই দ্বীপ ভ্রমণ করে সে একটা অবজারভেশন লিখছে। অবজারভেশনটা এরকম যে ওই টি দ্বীপের বাচ্চারা, তারা পুরো ভিলেজের সমস্ত পুরো গ্রামের সবাইয়ের মাধ্যমে লালন পালন হয় আর কি, লালিত পালিত হয়। মানে ইন্ডিভিজুয়ালি যে বায়োলজিক্যাল বাপ মা যারা আছে তাদের উপরেই যে দায়িত্ব আছে, ব্যাপারটা এরকম না। মানে এটা একটা কমিউনিটি টাইপের একটা ব্যাপার, যে সবার বাচ্চাকে সবাই হয়তো দেখাশোনা করে, বা এরকম একটা কনসেপ্ট তিনি দিয়েছেন, ঠিক আছে। এখানে রিয়ার্ড মানে হচ্ছে লালন পালন করা। সো তোমার বাচ্চারা ওখানে ইন্ডিভিজুয়ালি বাপ মার পরিবর্তে পুরা সোসাইটি দ্বারা লালিত পালিত হচ্ছে। এটা হচ্ছে তোমার ডক্টর এফ নামে একজন বলছে। এবং এখানে বলছে যে ডক্টর এফ ওয়াজ এ নোটেড অ্যানথ্রোপোলজিস্ট, মানে সে খুব একজন বিখ্যাত লোক ছিল, ঠিক আছে। সেইটা গেল যে ডক্টর এফ এর কথা। এখন আমরা আসি ডক্টর টি, সরি ডক্টর কে এ ব্যাপারে কি বলছে, ঠিক আছে। কি বলছে সে? However, my recent interview with children living in the group of island that includes T show that these children spend much more time talking about their biological parent than about their adults, about other adults in the village. তাহলে উনি বলছে যে উনি একটা রিসেন্ট ইন্টারভিউ নিয়েছে, শুধু ওই টি আইল্যান্ডের না, বরং আরো আশেপাশের অনেক আইল্যান্ডের, অনেকগুলো আইল্যান্ডের। তবে হ্যাঁ, তার মধ্যে টি আইল্যান্ডও ইনক্লুডেড ছিল। এবং ওই আইল্যান্ডের বাচ্চাদের উনি ইন্টারভিউ নিয়েছেন, এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে জানতে পারছেন যে ওরা গ্রামের বা অন্যান্য অ্যাডাল্ট, মানে আদার অ্যাডাল্ট, যেটা কমিউনিটিতে যারা অন্যান্য অ্যাডাল্ট থাকে তাদের ব্যাপারে কথা বলার চাইতে তাদের বায়োলজিক্যাল প্যারেন্ট বাপ মা নিয়েই বেশি কথাবার্তা বলতেছে। অর্থাৎ তিনি বুঝাতে যাচ্ছে যে তারা হয়তো বাপ মার সাথেই ক্লোজলি রিলেটেড, অন্যদের সাথে না। So this research of mine proves that Dr. F's conclusion about tea village culture is invalid. তাহলে উনি বলছে যে মানে আমার এই রিসার্চটা তাহলে ইন্ডিকেট করে যে ডক্টর এফ যেটা বলছিল যে বাচ্চারা পুরো সমাজে লালিত পালিত হয়, এটা ইনভ্যালিড, এটা ঠিক না, সঠিক না। And thus the observation centered approach to studying culture is invalid as well. তাহলে ওনার ওই অবজারভেশনের উপর বেস করে
যে কালচার স্টাডি যদি কেউ করে, মানে কেউ যদি মনে করে নেয় যে এরকম কোন সোসাইটি আছে যেখানে বাচ্চাটা সমাজ দ্বারা লালিত পালিত হয়, অথবা কেউ যদি মনে করে নেয় যে টি আইল্যান্ডের কালচারটা এমন, তাহলে সেটা সত্য না, সেটা ভ্যালিড না, সেটা ইনভ্যালিড। তো এটা উনি ডক্টর এফ এর ব্যাপারে কমেন্ট বললেন, ঠিক আছে। So the interview centered method that my team of graduate students is currently using in T will establish a much more accurate understanding of child rearing tradition there and in other island cultures. তাহলে উনি বলছে যে এই যে ইন্টারভিউ সেন্টার্ড মেথড আমি নিয়েছি এবং আমার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা যারা ফিল্ডে কাজ করতেছে ওই টি আইল্যান্ড সহ অন্য অন্য আইল্যান্ডে, আমাদের আলটিমেট রেজাল্ট যখন প্রকাশ হবে তখন আমরা মানে এটাকে ইস্টাবলিশ করব যে মানে যে বাচ্চাদের চাইল্ড রিয়ারিং ট্র্যাডিশনটা যে ভিন্ন, অর্থাৎ তারা যে মনে করো তাদের বাবা মার কাছে বেশি লালিত পালিত হয় সেটাই যে সত্য, সেটাকে আমরা স্টাবলিশ করব। এবং আমাদের প্রসেসটা অ্যাকর্ডিং টু ডক্টর কে, যে যেহেতু এটা হচ্ছে তোমার ডাইরেক্ট কথাবার্তা বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই জন্য এটা হচ্ছে আরো বেশি অ্যাকিউরেট হবে, অ্যাকিউরেট আন্ডারস্ট্যান্ডিং হবে। সেই হলো টোটাল ঘটনা। তো তোমরা যারা আমার রিডিং দেখে একটু হয়তো ইয়ে করছো, দেখো এই যে নামগুলো, নাম কি কোনো প্যাসেজের কোনো ইম্পর্টেন্ট রাখে? কোনো ইম্পর্টেন্স রাখে না। সো মনে করো যে এমন একটা নাম দিছে, খটোমটো নাম, একটা জায়গার নাম অথবা একটা ব্যক্তির নাম, এই নাম নিয়ে তোমার মাথায় ডিস্টার্ব হওয়ার কোনো দরকার নেই। সো এই জন্য তুমি এইভাবে পড়ার অভ্যাস করবে। আমি এইভাবে নিজের অভ্যাস দাঁড় করেছি। এর নাম যে কার্প নাকি ফিল্ড নাকি টার্সিয়ার, এগুলো আমার জানার দরকার নাই। তো এগুলো তো শর্ট নাম, অনেক জায়গায় দেখবে বড় বড় নাম থাকে। সেই নাম উচ্চারণ করতে গিয়ে মাথায় এত প্রেশার নেওয়ার কিছু নাই। যেগুলো মনে করো নাম, কোনো প্রসেস, সিস্টেম, যেমন মনে করে এরকম বললো যে মরফোলজিক্যাল অ্যানালজি সিস্টেম, এরকম একটা নাম দিল, আমি ওইটাতে পড়তাম হচ্ছে MAS, ঠিক আছে, সহজ কথা। এত ডিফিকাল্ট করে আমি পড়তে যাব না, কারণ ওইগুলো আমার আলটিমেটলি পড়ার ব্যাপারে কোনো হেল্প করে না, ঠিক আছে। আমি জাস্ট একটু অ্যানালাইসিস করলাম এই ব্যাপারটা। তো আমি মনে করি যে প্যাসেজটা একদম সহজ এবং শর্ট একটা প্যাসেজ, এখানে কোনো ডিফিকাল্ট কোনো কিছু নাই। তোমার কাজ কি সেটা একটু বলি। তোমার কাজ হচ্ছে, এখানে বলা হচ্ছে যে রাইট এ রেসপন্স ইন হুইচ ইউ ডিসকাস হোয়াট specific evidence is needed to evaluate the argument and explain how the evidence would weaken or strengthen the argument. তাহলে এখানে যে পয়েন্টগুলোর কথা বলা হয়েছে, এই পয়েন্টগুলোর ব্যাপারে তুমি তোমার অবজারভেশন জানাবা রাইটিং। এবং তুমি এইখানে ওনার যে কথা, অর্থাৎ ডক্টর কার্পের যে দাবি যে তার প্রসেসটাই ভালো এবং সে সেটাকে এস্টাবলিশ করে ছাড়বে, তুমি ওইটার সাথে একমত হতে পারো, দ্বিমত হতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু যা কিছু বলতে হবে এই প্যাসেজ থেকে বলতে হবে, এটা একটা কথা। মানে অ্যাটলিস্ট হিন্টসটা তোমার প্যাসেজ থেকে নিতে হবে। তুমি এর সাথে লেজুড়ে অনেক কথা নিজের মতো লাগাই দিতে পারো, ঠিক আছে, কিন্তু তোমার কথাটা এই প্যাসেজ থেকে তোমার ইনফরমেশনটা নিতে হবে। তাহলে আমি তোমাদের সবাইকে মনে করো যে একটা দেখাই, আমি নিজে একটা কথা বলি, তারপর তোমাদের আমি ছেড়ে দেবো 5 মিনিট যে তোমরা চিন্তা করো এবং তোমাদের লজিক গুলো বলো। তো আমি একটা লজিক জাস্ট বলি যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে এখানে কেমন কি হচ্ছে। সো যেমন মনে করো যে আমি একটা কথা বললাম এখানে যে ডক্টর এফ এর যে ব্যাপার ছিল সেটা ছিল হচ্ছে অবজারভেশন, ঠিক আছে। আর ডক্টর কে এর যে ব্যাপার সেটা হচ্ছে ইন্টারভিউ সিস্টেম, ঠিক আছে, এই যে ইন্টারভিউ সিস্টেম। তো আমি মনে করো এখানে একটা অবজারভেশন, এখানে একটা মানে রাইটিং একটা পয়েন্ট বলতে পারি যে যেহেতু দুইটা মেথড ভিন্ন, সেহেতু একটা মেথড দিয়ে আরেকটা মেথডকে আমরা কেমনে জাজ করতে পারি। আমরা আরেকটা অবজারভেশন মেথড দিয়ে ডক্টর ফিল্ডের অ্যানালাইসিসকে ভুল সেটা বলতে পারতাম, কিন্তু এক মেথড দিয়ে আরেক মেথডকে আসলে 100% মানে কি বলে এটাকে তোমার জাজ করা যায় না। তাহলে আমি মনে করি যে এটা একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে বলতাম যে হাউ ডক্টর কে ক্যান এলিমিনেট ডক্টর এফ অবজারভেশন বিকজ হি ইজ নট ডুইং এনি অবজারভেশন, his research is based on interview centered system, so how he can eliminate it. So I don't think it will be
জাস্টিফাইড। হ্যাঁ, এটা মনে করো যে আমার একটা পয়েন্ট হতে পারে, না আমি জাস্ট কথার কথা বলবো। তো তোমরা বাকি ব্যাপারগুলো নিয়ে একটু ভাবো, চিন্তা করো যে কি কি পয়েন্ট হতে পারে। হ্যাঁ, এবং আমি কোনো সময় দিচ্ছি না, তোমাদের কারো যদি মাথায় কিছু আসে পক্ষে বিপক্ষে তাহলে আমাকে বলো, রেজান করো প্রয়োজনে, একে একে শুনি। আমি কিন্তু সবার কথা শুনবো, ঠিক আছে? তুমি বলতে পারো না পারো, সো প্রিপেয়ার ইওর মাইন্ড। এবং তোমাদের সবার কথা শুনেই আমি একটা প্রসেস দেখাই দিব, লাস্ট ক্লাসে যেরকম দেখাইছি যে স্ট্রাকচারটা কেমন হওয়া দরকার, কিভাবে লেখা দরকার, ঠিক আছে? সেটা আমি সর্বশেষ বলবো, কিন্তু আগে আমাদের এটাকে পুরোপুরি অবজার্ভ করতে হবে। সো থিঙ্ক অ্যান্ড রেজ ইওর হ্যান্ড, আই এম ওয়েটিং। ওকে, আমার তো মনে হয় 1 মিনিট হয়ে গেল। তো আমি তাহলে এখন একে একে নাম ধরে জিজ্ঞেস করি, যেহেতু তোমরা রিভিশন করতেছো না এবং সমানে পার্টিসিপেট কমতেছে, তোমরা ভয় পাও কেন আমি এটাই বুঝি না। যাই হোক, ওকে। সো আলী হাসান ইমন, তুমি বলো তো, তুমি কি কোনো ডিফারেন্স বা কোনো যুক্তি পাচ্ছ যেটা তার দাবিকে হয় সাপোর্ট করে, না হলে তোমার হচ্ছে যে ডিনাই করে বা রিজেক্ট করে? স্যার এটা হতে পারে ডক্টর এফ করছে শুধু স্যার টি আইল্যান্ডের উপর ভিত্তি করে, বাট ডক্টর কার্ভ কার্ভ করছিল কিন্তু মানে টার্সিয়া সহ বাকি আরো কয়েকটা আইল্যান্ডের উপর ভিত্তি করে। ওকে, এখানে স্যার হয়তোবা হ্যাঁ বলো বলো। ফিল্ডের উপর ডক্টর ফিল্ডের উপর মানে ডক্টর ফিল্ডের অবজারভেশনটা আসলে পুরাপুরি ইনভ্যালিড বলা যায়, এটা বলা যাবে না আর কি। হয়তোবা ডক্টর কার্ভ যেটা করছিল সেটা হয়তোবা অন্য কোনো আইল্যান্ডের উপরও মানে তার পুরাপুরি ধরতে গেলে তার যে মতামত গুলো আসছিল ওগুলো কিন্তু অনেকগুলা দ্বীপ থেকে আসছিল। ওকে, হোল্ড অন সেকেন্ড, তাহলে আমি তোমার পয়েন্টকে একটা পয়েন্ট দাঁড় করাই। সো আর্গুমেন্ট 1 আমরা একটা পয়েন্ট পাচ্ছি এখানে। হ্যাঁ, যে তোমার আর্গুমেন্ট 1 আমরা একটা পাচ্ছি যে as the result of study from Dr. K is based on several island, so it may not evaluate the result of Dr. F completely। এটাই তো তুমি বলতে চাচ্ছ, তাই না? জি স্যার। তোমার মূল কথা তো এটাই, তাই না? জি স্যার। ওকে, আই থিঙ্ক এটা খুব ভালো একটা অ্যানালাইসিস।
অবশ্যই যেহেতু সে একটা আইল্যান্ডে করছে আর সে অনেকগুলো আইল্যান্ডে করছে, তো পার্থক্য হতে পারে। ওকে, ভেরি গুড, আমরা একটা পয়েন্ট পাইলাম। এরপরে জালালউদ্দিন আকবর, তোমার একটা মনে রাখো, যা কিছু বলবা প্যাসেজ থেকে হতে হবে কিন্তু, হ্যাঁ। এবং সে যেটা বলছে এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে। দেখো, আমি তোমাদের কথাগুলো শোনার আগে আমি একটু পয়েন্ট আইডেন্টিফাই করে দিই যে সে কেবলমাত্র এই আইল্যান্ডকে ভিজিট করছে কে, ডক্টর এফ। কিন্তু এই যে সে যে ইন্টারভিউ নিছে, সে বলছে ইন দ্য গ্রুপ অফ আইল্যান্ড দ্যাট ইনক্লুডস টার্সিয়া। হ্যাঁ, যেটা টি আইল্যান্ড ইনক্লুডেড, মানে আরো অনেকগুলো আইল্যান্ড আছে, তাহলে তার রেজাল্ট একটা জেনারেল রেজাল্ট হতে পারে, স্পেশাল না হয়ে। সো আই এগ্রি উইথ দিস আর্গুমেন্ট, এটা খুব ভালো একটা আর্গুমেন্ট। ওকে, মিস্টার জালাল, বলো তোমার আর্গুমেন্টটা কি? আসসালামু আলাইকুম স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস, আমরা শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা স্যার, শুরুতে এখানে একটা স্ট্রং পয়েন্টস আছে, যেটা হচ্ছে আসলে 20 ইয়ার্স এগো। তো হ্যাঁ, আসলে ডক্টর কার ওনার যে অবজারভেশনটা ছিল, এটা কিন্তু 20 বছর আগে। তো 20 বছর আগে টার্সিয়া আইল্যান্ডের যে কালচার বা ওখানের যেটা রীতিনীতি, ওটা হয়তো তখনকার সময়ের জন্য ভ্যালিড ছিল আর কি, যেটা এখন নতুন করে ডক্টর ফিল্ড যেটা ওনার অবজারভেশন বা ওনার যেটা ইন্টারভিউ সেন্টার রিসার্চ, ওখানে উনি একদম ভিত্তিহীন বা ইনভ্যালিড বলছেন। তো সেটাও কতটুকু যুক্তিযুক্ত, এটাও ভেরি গুড, ভেরি গুড, আই এম কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ। তাহলে এখানে বলছে প্রথমে প্যাসেজ শুরু হয়েছে এরকম যে 20 ইয়ার্স আগে, তাহলে 20 বছরে তো একটা সমাজের অনেক কিছু চেঞ্জ হতেও পারে, এটা হচ্ছে 100% হয় না যদিও। তাহলে আমরা এটা বলতে পারি যে অ্যাজ ডক্টর এফ, হ্যাঁ, ডক্টর এফ অবজারভেশন, হ্যাঁ, মনে করো যে আমরা বলতে পারি যে অবজারভেশন ইজ, কি লিখলাম এখানে, VAR লিখছে, আচ্ছা, অবজারভেশন ইজ 20 ইয়ার্স ওল্ডার, ঠিক আছে, এটা যেহেতু 20 বছর পুরানো, সো ইট মে চেঞ্জ ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম। সো দিস পিরিয়ড অফ টাইম, তাহলে এই সময়ের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। এবং যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তখনকার যে তার অ্যানালাইসিস, সেটা যে ভুল, এটা কিন্তু বলা যাচ্ছে না। সো এটাও একটা পয়েন্ট হতে পারে, এবং আই থিঙ্ক ইট ইজ অলসো এ ভেরি গুড পয়েন্ট। ঠিক আছে, এবার বলো মিস্টার রেজাউল, তুমি কি পাইলা, বলো। স্যার এখানে যে ইন্টারভিউইং এর কথা বলছে, ওই যে গ্রাজুয়েট স্টুডেন্টরা, হ্যাঁ, হ্যাঁ, হতে পারে যে ওরা পুরো আইল্যান্ডের সব স্টুডেন্টকে সব চিলড্রেনকে হয়তো ইন্টারভিউ করে নাই, বা একটা ছোট সংখ্যক চিলড্রেনদেরকে ইন্টারভিউ করছে। তাহলে একটা ছোট সংখ্যা দিয়ে আমরা আসলে পুরো পুরো আইল্যান্ডের অবস্থাকে জাজ করতে পারি না, এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল গ্যাপ থাকতে পারে। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ভেরি গুড আর্গুমেন্ট, এবং আই এম অ্যাপ্রিসিয়েট অল অফ ইউর মেন্টালিটি। তাহলে ঠিক আছে, ডেফিনেটলি এটা আরেকটা আর্গুমেন্ট হতে পারে। আর্গুমেন্ট মনে করো 3 আমরা এটা বলছি যে এটা হচ্ছে ডক্টর কে যে তার রিসার্চ গ্রুপ ছিল। সো মেবি, অথবা এটা আমরা বলতে পারি যে মেবি ডক্টর, তোমার কি বলে, কেস গ্রুপ interviewed very small amount, or very small amount of children, যেহেতু তাদের আরো বিভিন্ন জায়গায় করার ছিল, আরো বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার তারা ছিল। সো দে মে বি ইন্টারভিউ ভেরি স্মল অ্যামাউন্ট অফ চিলড্রেন ফ্রম এনি পার্টিকুলার আইল্যান্ড। এবং আমরা এখানে স্পেশালি ইন্টারেস্টেড হচ্ছে তোমার নিয়ে, টি আইল্যান্ড নিয়ে, হ্যাঁ। সো ফ্রম এনি পার্টিকুলার আইল্যান্ড, স্পেশালি ফ্রম আইল্যান্ড টি। সো টি আইল্যান্ড থেকে তারা হতে পারে যে তারা খুব কম সংখ্যক ছেলেদের মতামত নিচ্ছে, এবং হতে পারে যে ওই ছেলেরা আসলেই তাদের বাবা মা বা ছেলে মেয়ে যাই হোক, সো ওরা হয়তো তাদের বাবা মা দ্বারাই লালিত পালিত হয়, কিন্তু অন্যরা
আগের সিস্টেমেই আছে। ওকে, তো আমরা 3টা পয়েন্ট পাইলাম। আর কিছু, আর কেউ কি আর কোনো পয়েন্ট পাও? সো আই থিঙ্ক একটা প্যাসেজকে অ্যাটাক করার জন্য 3টা পয়েন্ট যথেষ্ট। এর বাইরে শুরুতে আমি একটা পয়েন্ট বলেছিলাম, যেহেতু তাদের হচ্ছে 2টা সিস্টেম হচ্ছে ভিন্ন, ঠিক আছে? সো একটা সিস্টেম দিয়ে আরেকটা সিস্টেমকে কিভাবে আসলে নালিফাই করা যায়, কিভাবে বাদ দেওয়া যায়, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আমরা এটাকে বলতে পারি এরকম যে তোমার অ্যাজ দ্য রিসার্চ from Dr. K and Dr. F are organized, ঠিক আছে, organized in a different manner. So we cannot actually evaluate them, ঠিক আছে, evaluate them completely। আমরা এটাও বলতে পারি যে যেহেতু তাদের হচ্ছে সিস্টেমটাই ভিন্ন, তাহলে এক সিস্টেম দিয়ে আর এক সিস্টেমকে আসলে কতটুকু সঠিকভাবে জাস্টিফাই করা যায়। আচ্ছা, তাহলে আমি মানে যদি আর কারো কোনো অবজারভেশন না থাকে, আমরা অবশ্যই আরো যদি কারো অবজারভেশন থাকে তাহলে সে ব্যাপারে আমরা শুনতে চাই। উই আর রিয়েলি ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। তবে আমি কিন্তু সত্যি কথা বলতে তোমাদের ক্লাস নেওয়ার আগে প্যাসেজটা পড়লাম, এবং আমি তোমাদের ক্লাস ইউজুয়ালি চেষ্টা করি যে নতুন নতুন টপিকে নিতে, কারণ আমার কাছে টপিকের অভাব নাই। আমার কাছে বিগ বুক আছে, হার্ড কপি মনে করো, তো ওখানে মনে হয় প্রচুর টপিক। সো টপিক একটা নিলে আমি যাতে আমি নিজেও ভাবতে পারি। ওকে, আমরা ফাতিমার কথা শুনি। ফাতিমা বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে মানে বায়োলজিক্যালি যে প্যারেন্টস আর চিলড্রেন থাকে, তো তাদের মধ্যে স্যার রিলেশনটা যেমন থাকে, মানে বাইরের অ্যাডাল্টরা তাদেরকে লালন পালন করলেও সেই রিলেশনটা থাকে না স্যার। তো এই জিনিসটাকে আমি আর্গুমেন্টে আনতে পারবো? মানে তোমার আইডিয়াটা হচ্ছে মানে আগের যে পয়েন্ট গুলো আসলো সেগুলো যতটা মানে রিজিড, তোমার পয়েন্টটা একটু ইনফারেন্স টাইপের। তোমার কথা হলো এরকম যে হতে পারে তারা সমাজ দ্বারা লালিত পালিত হচ্ছে, কিন্তু যেহেতু বাবা মার সাথে হয়তো বেশি সময় থাকে বা তাদের নিয়ে বেশি কথা বলতেছে, এরকম কিছু, এই তো? জি স্যার। তো এইটা মানে মনে করো যে লিখতে পারবা না এমন বলছি না, তবে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আগের গুলো একদম, এটা হচ্ছে ইনফারেন্স হচ্ছে, বুঝছো? ইনফারেন্স মানে হচ্ছে কোনো কিছু মনে করে নেওয়া, ধরে নেওয়া। কিন্তু আগের গুলো কিন্তু একদম প্যাসেজে থেকে ডাইরেক্ট আমরা বুঝতে পারতেছিলাম যে এই জিনিসগুলা যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, সেটা আমরা বুঝতে পারছি। তো আমি বলবো তোমার প্রশ্নের আনসারে যে যেহেতু আমরা বলতেছি যে মিনিমাম 3টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সেহেতু তুমি যদি মনে করো যে এরকম কোনো প্যাসেজ লিখতে যাও যেখানে সঠিকভাবে 3টা পয়েন্ট পাচ্ছ না, তোমার কাছে মনে হচ্ছে যে 2টা পয়েন্ট একদম ডাইরেক্ট প্যাসেজ থেকে আসতেছে, 3 নম্বর পয়েন্টটা পুরোপুরি আসতেছে না, তাহলে তুমি এটাকে একটা ইনফারেন্স টাইপের পয়েন্ট নিতে পারো। ইনফারেন্স মানে হচ্ছে যেটা আমরা ধরে নিই, যেটা ডাইরেক্টলি স্টেটেড থাকে না, যেটাকে আমরা মনে করো যে একটা কথা থেকে ইঙ্গিত নিয়ে আমরা এটা ধরে নিই, সো নিতে পারো, ঠিক আছে? তবে তাহলে আমরা আমরা ওইটা নিয়ে স্ট্রাকচার নিয়ে যাব এখন। তাহলে আমরা হচ্ছে যে তোমার মানে প্রথমে দেখলাম যে আইডিয়া কিভাবে নিতে হয় আর্গুমেন্ট প্যাসেজে, তাহলে আমাদের এরকম আইডিয়া দিতে হবে। সো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে 4টা আইডিয়া আমরা দাঁড় করাইলাম, এই 4টা আইডিয়া বেসিক্যালি ডক্টর কে এর বিরোধী, ডক্টর কে কে সাপোর্ট করে না। তো আমি তোমাকে বলেছিলাম ইস্যু রাইটিং এর ক্ষেত্রে যে তুমি মাঝামাঝি থাকবা, ঠিক আছে? তুমি মাঝামাঝি থাকবা যাতে করে তোমার আসলে ভুল না হয়, মানে দুই দিকে কথা বলতে পারো। এটা ছিল ইস্যু। ইস্যু মানে হচ্ছে যে তোমরা অলরেডি করেছো, তো আই থিঙ্ক যে তোমাদের ভালো আইডিয়া হয়ে গেছে এখন। তো সেটা একটা টপিক, সেটা কিন্তু ডিটেলস ছিল না।
আর্গুমেন্ট যেহেতু একটা ডিটেলস থাকে, এই ডিটেলস এর উপর ভর করে তুমি চাইলে যে কোনো এক সাইডে যেতে পারো। মানে এখন তোমার যে কোনো এক সাইডে যাইতে কোনো বাধা নাই, ঠিক আছে। আগের মতো যেটা যে মাঝখান থাকতে বলছিলাম ইস্যু রাইটিং এর ক্ষেত্রে, সেরকম কোনো ব্যাপার নাই। তাহলে এই এই সমস্ত ব্যাপার চিন্তা করে আমরা বলতে পারি যে তোমার ইস্যু রাইটিং হচ্ছে মানে আর্গুমেন্ট রাইটিং এর চাইতে কঠিন, কারণ ওইখানে জাস্ট একটা স্টেটমেন্ট থাকে এক লাইনের, আর কিছু থাকে না, ওখানে আমাদেরই সবকিছু দাঁড় করাতে হয়, তো এটা অনেক কঠিন। আর্গুমেন্ট রাইটিংটা ইজিয়ার কম্পারেটিভলি, মানে কেউ যদি ইস্যু রাইটিং এ ভালো করে তাহলে আর্গুমেন্ট রাইটিং এ তার ভালো না করার কোনো ব্যাপার না। তাহলে স্ট্রাকচার হচ্ছে খুব সিম্পল, ঠিক আছে। এখানে স্ট্রাকচার হচ্ছে সিম্পল, আমরা আগে ইস্যু রাইটিং এর যে স্ট্রাকচার বলছিলাম এখানে সেম স্ট্রাকচার। ওখানে আমাদের 5টা প্যারা থাকবে বলছিলাম, এখানে আমাদের 5টা প্যারা থাকবে, মানে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা হবে, তারপরে হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অথবা এইগুলো কিন্তু লিখতে হবে, হ্যাঁ আমি দেখাচ্ছি। সো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এরকম বলে আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, এবং ফাইনালি সামারি দিয়ে দিব। যে আমার মতে হয় যে আমার উপরোক্ত আলোচনা থেকে আমি বুঝতে পারতেছি যে মানে মনে করে এখানে ডক্টর কে যে ধারণা, সেই ধারণাগুলো মানে 100% ভ্যালিড নয়, এটা ইনভ্যালিড কাইন্ড অফ, হ্যাঁ, মানে আমরা পুরোপুরি এটা কি করতে। তো আমি তোমাদের দেওয়া যে আইডিয়া গুলো সেগুলোর উপর বেস করেই অল্প কথায়, হ্যাঁ যেহেতু পুরো আমরা তো 400 মিনিমাম 400 ওয়ার্ড টার্গেট করতে বলেছিলাম আমরা গত ক্লাসে। সো ওয়ার্ডের যে তোমার সীমাবদ্ধতা বা ওয়ার্ডের যে নিয়ম সেটা আগের ক্লাসে যায়, এখানেও তাই। ওই জিনিসগুলো তোমরা আগের ক্লাস থেকেই আরেকবার মাথায় রাখবা, কারণ ওয়ার্ডের ব্যাপারটা আর্গুমেন্ট রাইটিং এর জন্য যা, ইস্যু রাইটিং এর জন্য তা, ঠিক আছে একই। এবং আজকে আমার কাছে মনে হলো যে তোমার আমি তোমাদের একটু দেখাই, আমি এখানে যে রেসপন্স গুলো পাইছি, তো সেখানে আমি যদিও পড়ে দেখি নাই, আমি জাস্ট রেসপন্স নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম। তো এখানে যারা লিখছে যথেষ্ট লিখছে, এখানে মনে করে 152 প্লাস এখানে হচ্ছে আরো 280, তো এটা অ্যারাউন্ড হচ্ছে তাহলে তোমার 430। আমার মনে হয় এটা ইনিশিয়াল হিসেবে যথেষ্ট ভালো। তো তোমরা লেখার চেষ্টা করবা, ঠিক আছে। আরো মানে পার্টিকুলার যেমন এখানে যে তুরাগ আমাকে দিছে সেটা হচ্ছে মোটামুটি বিলো 200, সো এত কম কিন্তু হওয়া যাবে না, হ্যাঁ এত কম হওয়া যাবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্যারা প্যারা থাকতে হবে। সো আমি মেসেঞ্জার থেকে নিছি, প্যারা মনে হয় ভ্যানিশ হয়ে গেছে, ওইটা নিয়ে আর আমি কথা বলছি না। তো বাট আমি যেটা বলছি, তাহলে এখন আমরা একটু ফরম্যাটটা দেখি, ঠিক আছে। তাহলে ফরম্যাটটা হবে কি, ফরম্যাট মানে হচ্ছে যে তোমার সূচনা, সূচনা যে তুমি আসলে কোন সাইড নিতে নিতে চলেছো তোমার আলোচনায়, সেটার একটা ইঙ্গিত তোমাকে দিয়ে দিতে হবে সূচনাতে, ঠিক আছে। তাহলে মনে করো যে তোমার তাহলে এটা উচিত হচ্ছে যে দুইটাকেই সম্মান জানানো কিছুটা হলো, একদম একজনকে 100% নেগলেক্ট না করে দিয়ে। যদি এরকম মনে করো আমরা এরকম লিখতে পারি, যে মনে করে এরকম লিখলাম যে ইট মাইট বি সিন লজিক্যাল, it might be seem logical at first glance, আমাদের এটা প্রথম দিকে মনে হতে পারে যে ডক্টর কে মানে ঠিক কথা বলছে, ঠিক আছে। at first from Dr. K's article, from Dr. K's article, কি বলতে পারি, that children in T actually are raised by their biological parent, কারণ সেই তো সেটা দাবি করছিল। So from Dr. K's article that children in T are reared by their biological parent, আচ্ছা আমি বিপি লিখলাম সংক্ষেপে, বায়োলজিক্যাল প্যারেন্ট, হ্যাঁ। তাহলে এটা ইনিশিয়ালি আমাদের মনে হচ্ছে তার কথাবার্তা থেকে, কিন্তু তার কথার যে ভুলগুলো আছে আমরা সেগুলো এখন আলোচনা করব। প্রথমে তার একটু সম্মান দেখালাম, এখন আমরা বলতে চাচ্ছি এরকম যে however in order to
fully evaluate his statement or his comment, ঠিক আছে? So evaluate his argument বলি, মনে করো argument, তাহলে we need to clarify this point, কোন পয়েন্ট, যে পয়েন্ট গুলো নিয়ে আমি কথা বলতে চলেছি। So we need to clarify these points, তাহলে আমাদের এইগুলো নিয়ে কথা বলতে হবে। কোন পয়েন্ট সেগুলা? তাহলে সেই পয়েন্ট গুলো মনে করো আমি একটা কোলন দিয়ে লিখতে পারি এখানে সংক্ষেপে, হ্যাঁ। যেমন আমাদের প্রথমটাই আমরা একদম সিরিয়ালি আসি, ক্রোনোলজিক্যালি, যদি আমাদের পয়েন্ট গুলো হয়তো ভিন্ন ভিন্ন আসে। একদম শুরুতেই ইয়ার্স এর কথা আছে। সো আমরা যেহেতু এখানে বলছি ক্লারিফাই দিস পয়েন্ট, তাহলে প্রথমে আমরা বলতে পারি যে দা টাইম গ্যাপ, ঠিক আছে, টাইম গ্যাপ অর টাইম ডিফারেন্স, এটা আমরা বলতে পারি। তারপরে মনে করো আমাদের সেকেন্ড পয়েন্ট কি ছিল, সিরিয়ালি বললে যে সেকেন্ড পয়েন্ট এখানে বলছে যে তোমার এই যে অবজারভেশন বেসড অন সেভারাল আইডেন্ট, তাহলে হ্যাঁ সেটা বলতে পারি দা তোমার কি হলো যে ভেরিয়েশন অফ ডেটা, ঠিক আছে, ভেরিয়েশন অফ ডেটা, ঠিক আছে। সো ভ্যারিয়েশন, ওকে, ভ্যারিয়েশন অফ ডেটা মানে অবজারভেশন এক জায়গায় করছে, একজন ভিন্ন জায়গায় করছে, তার মধ্যে ডেটা ভ্যারিয়েশন আছে, তাই না? এবং মনে করো আরেকটা আমরা যেটা বললাম যে তোমার 3 নম্বরটা যেটা বললো যে স্মল অ্যামাউন্ট নিয়ে করতে পারে, এটাও যদিও ডেটা রিলেটেড, এবং এটাও আমরা এভাবে বলতে পারি অ্যান্ড দ্য সোর্স অফ ডেটা। সো এই তিনটা জিনিস নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। তো আমরা যেটা বলছি যে however in order to fully evaluate his argument we need to clarify this point, this and this, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বললাম যে তার কথা সঠিক হতে পারে, পরে আমরা একটু কিন্তু লাগাই দিছি যে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে একটু কি করা উচিত, একটু আলোচনা করা উচিত, ঠিক আছে। সো আমরা তাহলে বলছি যে আমরা তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে তাহলে আমি এখন কি বলবো যে তাহলে আমি কমপ্লিটলি তার সাথে একমত না এবং আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই, ঠিক আছে, সেটা আমি বলবো। তাহলে আমি এটা বলবো, মনে করো যে ইন অর্ডার টু মেক কমপ্লিট স্টেটমেন্ট, ঠিক আছে, আমি বলতে ইন অর্ডার টু মেক এ কমপ্লিট স্টেটমেন্ট, তাহলে কমপ্লিট স্টেটমেন্ট নেওয়ার জন্য আমরা তাহলে কি বলবো, ইন অর্ডার টু মেক এ কমপ্লিট স্টেটমেন্ট we need to discuss the above matters, ঠিক আছে, we need to discuss the above matter, যে ম্যাটার গুলো নিয়ে আমরা বললাম, ঠিক আছে, সেই ম্যাটার গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তাহলে এই হলো আমার একটা শিরোনাম। তাহলে শিরোনাম পড়ে মনে করো যে একজন বুঝতে পারলো যে না আমি মানে আচ্ছা আমি এখানে ডিসকাস, ওকে, সে পড়ে বুঝতে পারলো যে না আমি কিন্তু ওই ডক্টর কে এর সাথে পুরোপুরি একমত না। এবং খেয়াল করো যে এই শিরোনামটা প্রায় 60 ওয়ার্ড রয়ে গেছে, আরো একটু চিন্তা ভাবনা করে লিখলে মোটামুটি 80 ওয়ার্ডস। তো আমরা 80 ওয়ার্ড ফর্মুলাটা মাথায় রাখতে হবে, বুঝছো, যে আমার যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেক পারা 80 ওয়ার্ড হয়ে যায় তাহলে আমি আলাদাভাবে আর চিন্তা করা লাগে না, হ্যাঁ, মানে 5, 80, 400 হয়ে যায় অটোমেটিক্যালি। তাহলে সেক্ষেত্রে আলাদাভাবে কোন জায়গায়, তো প্রত্যেক প্যারা নিয়ে একটু চিন্তা করা দরকার আছে, ঠিক আছে। আমি আশা করি ভবিষ্যতে আমি আর একটু প্র্যাকটিস করে নিই, আমি আশা করি ভবিষ্যতে তোমাদের লাইভ ক্লাসে ইস্যু আছে এবং আর্গুমেন্ট আছে সময়ের মধ্যে লিখে দেখাবো ইনশাল্লাহ। আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যাই, আর একটু ওয়েট করো। আমি এখন তোমাদের আপাতত স্ট্রাকচার নিয়ে কথা বলছি। তুমি দেখো যে তোমরা আমার ক্লাস যারা ফলো করতেছো স্টেপ বাই স্টেপ আমি ডিপে যাওয়ার চেষ্টা করতেছি, একবারে না গিয়ে। প্রথম যেদিন অ্যানালাইটিক্যাল রাইটিং ক্লাস নিয়েছিলাম সেই ক্লাস যারা করছো তারা কি বুঝতে পারতা যে এত ভিতরে এত কথা থাকতে পারে, এত স্ট্রাকচার থাকতে, প্রসেস থাকতে পারে, এগুলো সম্ভব না। তো যখন আমরা হয়তো আরো ডিটেলস বলবো তখন আরো বুঝবা ইনশাআল্লাহ। সো তাহলে এখন আমি কি করব, এটা গত সিস্টেমের মতো তাহলে আমরা আলোচনায় আনবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল প্রথম পয়েন্ট মনে করে যে আমি যেগুলো লিখলাম এখানে, যে মনে করো কথার কথা আমি এটাকে নিয়ে আসতেছি এখানে। ফার্স্ট অফ অল
দিস। তাহলে একটা ভেজাল লাগাই লেগে গেছে, এখন তোমাকে এইটা একটু এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? ওইখানে আমরা বলছিলাম এক্সাম্পলের কথা, ইস্যু রাইটিং এ তোমরা নিজেদেরকে একটু কম্পেয়ার করার চেষ্টা করবে দুইটা সিস্টেমের সাথে, ঠিক আছে? তো ওইখানে আমরা বলছিলাম এক্সাম্পল দিতে হবে, আর আমরা এখানে বলছি যে একটু অ্যানালাইসিস করতে হবে, মানে এক্সপ্লেইন করতে হবে। তুমি যেই কথা বললা যে as Dr. F observation is old 20 years older it may change during the period, এটা মনে করে বলছো তুমি, তাহলে এটাকে তুমি এক্সপ্লেইন করো। সো তুমি মনে করে এক্সপ্লেইন করতে পারো যে হ্যাঁ এরকম তোমার হচ্ছে 20 বছরে তো অনেক কিছুই পাল্টে যায়, ঠিক আছে? মনে করে আমি একটা প্যারাতে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, বাকিগুলো আর করবো না আজকে। তাহলে আমি মনে করি এই প্যারাটার উপর বিশেষ নজর দিই। সো আমি মনে করো যে এটা বললাম যে we can observe from history of আমেরিকা। মনে করো আমি আমেরিকার কথাই বললাম, কথার কথা মানে আমার মাথায় আসলে ইনস্ট্যান্ট, এই জন্য আমি বলছি যে we can observe from the history of America, দা লাগাই দাও এখানে একটা, from the history of America that initially they are initially there were only red Indians people, ঠিক আছে না? red Indians people, but after the তোমার discovery by Christopher Columbus, নামগুলো আমি শর্টে লিখতেছি, মনে করো Christopher Columbus, a huge European people came to this place within a very short period of time. তাহলে এখন মনে করো যে ইউরোপিয়ান পিপল যখন আসলো তখন কি হলো, তাহলে তাদের এই যে আসারটা, সো this fact eventually influence the culture and social life, ঠিক আছে? কালচারাল and social life of the previous red Indian people, ঠিক আছে? red Indian RI people। তাহলে আমি কি বলতে চাচ্ছি, তাহলে এই 20 বছরে, তাহলে আমরা এটা এক্সাম্পল দিলাম, তারপরে বলবো, তাহলে আমি একটু তোমাদের একটু বিল্ড আপ করে দেখানোর চেষ্টা করতেছি, বুঝছো? সো তাহলে আমরা বলতে পারি যে মেবি উইদিন, মনে করো যে তোমার within these 20 years some outsider, ঠিক আছে, came to island sea and influence its culture, ঠিক আছে না? এটা তো হতেই পারে, এবং এই কারণেই and which eventually result the social rearing children to family rearing system, ঠিক আছে? তো যেটা কি করছে, which changed the children rearing tradition, which affect the child rearing process or system। সো দেখছো, তাহলে আমি আমার যে ইয়েটা দিছিলাম, স্টেটমেন্ট দিছিলাম, লাইক এখন একটু খেয়াল করে দেখো,
90 ওয়ার্ডস হয়ে গেছে, আমি কিন্তু তোমাদের 80 ওয়ার্ডস এর কথা বলছিলাম। তাহলে আমি কিন্তু ওই যে একটা কথা বলছি না, আমি কিন্তু এখানে তো অনেক কিছু মনে করো যে শর্ট করে লিখছি। তাহলে তোমরা একটা আইডিয়া পাবে, এটা হলো আমার মূল উদ্দেশ্য। এই স্টেজে আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা এই ব্যাপারে একটা কমপ্লিট আইডিয়া পাও, আমরা ভবিষ্যতে আরো পারফেকশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো তাহলে তুমি একটা সিস্টেম নিয়ে এভাবে অ্যানালাইসিস করতে পারতেছো, ঠিক আছে। সো এবং সেটা কি হচ্ছে তোমার যে একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করাচ্ছে যে তোমার হচ্ছে যে তাহলে বাকি যে ব্যাপার স্যাপার গুলো আছে আমরা একটু মুখে মুখে বলি মনে করো, তাহলে আমরা পরবর্তীতে সেকেন্ডলি বলবো, ঠিক আছে। সেকেন্ডলি এই যে আমাদের যে ইয়েগুলো ছিল, সাপোজ এই যে এইটা মনে করো, সো সেকেন্ডলি আমরা এটা কপি করলাম এবং এখানে আমরা কি বলতে চাচ্ছি যে তোমার as the study of Dr. D biased on several lines it may evaluate, হ্যাঁ তাহলে আমরা এখন বলতে পারি যে হ্যাঁ এমন হতে পারে যে অন্য অন্য যেসব আইল্যান্ডে তোমার ওই ডক্টরকে ইনভেস্টিগেট করেছে ওইখানকার জনসংখ্যা বেশি ছিল টি আইল্যান্ডের চাইতে, এই জন্য ওইখান থেকে যেসব ডাটা আসছে সেই ডাটাগুলো বেশি ছিল এবং অ্যাভারেজ দাঁড় করাইতে গিয়ে টি আইল্যান্ডের যে আলটিমেট রেজাল্ট সেটাকে আন্ডার এস্টিমেট করা হয়েছে, কারণ এখানে লোকজন কম ছিল, এদেরকে মনে করো যে ইন্টারভিউ কম নেওয়া হয়েছে। এবং যেটা আলটিমেটলি আমাদের পরবর্তীতে আমরা আরো বলতে পারি যে ওই যে নাম্বার অফ ইয়ে যেটা সেটাতে আরো এটাকে এক্সপ্লেইন করতে পারি, অথবা যে নাম্বার অফ যে ইয়ের আইডিয়াটা আমরা সেটা এটার সাথে মার্জ করে দিতে পারি যে হ্যাঁ বেশি সংখ্যক নেওয়া হয়নি। এবং থার্ড আমরা এই যে এই পয়েন্টটাকে থার্ড বলতে পারি যে যেহেতু দুইটা ভিন্ন রিসার্চ সিস্টেম, মনে করি এটাকে আমরা এক্সপ্লেন করার পরে আমরা এটাকে বললাম যে ফাইনালি বলে আমরা মনে করি যে এই পয়েন্টে আসলাম যে যেহেতু এটা একটা ভিন্ন রিসার্চ সিস্টেম সেহেতু কেমনে একটা রিসার্চ আরেকটা রিসার্চকে কমপ্লিটলি আন্ডার এস্টিমেট করতে পারে, তারা কখনো পারে না, ঠিক আছে। এটা বলে এটাকে আমরা একটা অ্যানালাইসিস করব, মনে করে আমরা এরকম বলবো যে সাপোজ একটা থিওরিটিক্যাল একটা জিনিস সেটা হচ্ছে অবজারভেশন। তো একটা ফিজিক্সের থিওরিটিক্যাল ব্যাপার, কথার কথা আমি ফিজিক্সের লোক, ফিজিক্সের কথা বলছি, তুমি প্রয়োজনে নিজের সাবজেক্ট নিয়ে বলবা যে ব্যাপারে তোমার ভালো ভালো ধারণা আছে, তুমি বলতে পারো যে একটা প্র্যাকটিক্যাল রেজাল্ট কখনো একটা থিওরিটিক্যাল রেজাল্টকে আসলে পুরোপুরি মানে ইভালুয়েট করতে পারে না, কারণ প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালের মধ্যে অনেক ঘাটতি থাকে। সো সেই ক্ষেত্রে এখানে অবজারভেশন এবং রিসার্চ যে ব্যাপারটা সেটা একটা আরেকটাকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করতে পারে না, সেটা মনে করো যে তুমি এটার এক্সাম্পলে দিলা, মানে এক্সপ্লেইন করলে। এক্সাম্পল তো এখানে বলবো না, আমরা এখানে বলতেছি হচ্ছে যে তোমার যে স্টেটমেন্ট গুলো বাছাই করবা সেই স্টেটমেন্ট গুলোকে তুমি হচ্ছে এক্সপ্লেইন করবা, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে তোমার 4টা প্যারা। এবং ফাইনালি আসো, মনে করো যে তোমার আলোচনা শেষ, তুমি পুরো আলোচনা করে ফেলছো, ঠিক আছে। তাহলে তুমি এখন বলবা যে তোমার সাপোজ তুমি এরকম বলতে পারো যে ক্লিয়ারলি দেন we need to have additional evidence, ঠিক আছে, need to have additional evidence in order to get more complete understanding about the statement, ঠিক আছে, in order to get more complete understanding about the statement from কে, কার স্টেটমেন্ট, ওই যে from ডক্টর কে যে স্টেটমেন্ট দিয়েছে সে ব্যাপারে কমপ্লিটলি জানতে হলে আমাদের আরো অনেক কিছু জানা দরকার। সে আমাদেরকে যদি এই সমস্ত ইনফরমেশন দিতে পারে তাহলে আমরা মেনে নিব তার কথা, ব্যাপারটা সেটাই। 100% তাকে কিন্তু নালিফাই করে দিচ্ছে না, বাট তার যে পয়েন্ট গুলো এই দুর্বলতা ছিল সেগুলোকে আমি বলছি। সেইভাবে মনে করো যে তোমার আরো দুই একটা কথা বলে যে লাইক উই নিড টু নো অ্যাবাউট, আমরা এটাও বলতে পারি যে উই নিড টু নো অ্যাবাউট দ্য আইল্যান্ড টি অ্যান্ড ইটস সারাউন্ডিং, সারাউন্ডিং এর পরিবেশ কেমন, ওইখানকার পরিবেশ কেমন, ওইখানকার পরিবেশ বা অন্য জায়গায় পরিবেশের সাথে না মিললে তো ওদের সাথে এদের কালচার ডিফারেন্স হতে পারে। এটা আরেকটা পয়েন্ট ছিল, এটা আমরা মাঝখানে বলতে পারতাম, হঠাৎ মনে পড়লো। মনে করো আমাদের আর্গুমেন্টে আমরা এটা বলতে পারতাম, যেমন মনে করে আমাদের সোসাইটি ভিন্ন হয় না, যে আমাদের সমতলে যারা আমরা বসবাস করি হিন্দু মুসলিম যাই আসুক না কেন ম্যাক্সিমামই কিন্তু তোমার হচ্ছে যে তোমার বা পিতৃতান্ত্রিক পরিবার,
কিন্তু পাহাড়ে তো দেখা যায় অনেক জায়গায় মাতৃতান্ত্রিক পরিবার আছে, তাহলে লোকেশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তাহলে ওদের দিয়ে কি আমাদের অ্যানালাইসিস করা যাবে না আমাদের দিয়ে ওদের অ্যানালাইসিস করা যাবে? তাহলে আমরা এই কথাটা কিন্তু বলতে পারতাম যে আইল্যান্ড টি এবং তার সারাউন্ডিং এ যে অন্য অন্য আইল্যান্ড আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা অবজার্ভ করতে পারি এবং অবজার্ভ করে একই কথা বলতে নাও পারি। আর ইন্ডিভিজুয়ালি আইল্যান্ড টি নিয়ে কথা বলা দরকার ছিল এবং জেনারেলাইজেশন করা দরকার। সো এইটা হলো আমার কমপ্লিট একটা সাজেশন যে কিভাবে তুমি একটা আর্গুমেন্ট আছে লিখবা। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যেহেতু আমি আসলে ইস্যু আছে নিয়ে অনেক কথা বলেছি লাস্ট ক্লাসে, তো অনেক কথা এখানে কমন আর কি ওই কথাগুলোর সাথে, তো সেগুলো আমরা ইলাবোরেট করব না। আর তোমাদের এখানে প্রশ্ন থাকলে বলতে পারো, কারো আর কিছু জানার থাকলে বোঝার থাকলে। প্রশ্ন করো, প্রশ্ন করো, চুপচাপ থেকো না। যে কোনো রকম কনফিউশন থাকলে প্রশ্ন করো, এবং তুমি যদি প্রশ্ন করো এটা অনেকের জন্য হেল্প হবে, বিশেষ করে যারা রেকর্ড ক্লাস করে ওরা তো প্রশ্ন করার সুযোগ পায় না, হয়তো তাদের কথাই তুমি এখানে বলে দিচ্ছ, এটা হতে পারে। ওকে, আই থিংক ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। তাহলে আমি একটু সামারাইজেশন করে দিই আমাদের ক্লাসটা, আজকের ক্লাসটা। সো ইন সামারি আমরা তাহলে কি বলতে যাচ্ছি, যে প্রথমে আমরা প্যাসেজটা পড়বো, ঠিক আছে? ওইখানে আমরা বলছিলাম 3 মিনিট ধরে চিন্তা করব ইস্যু প্রম্পটে। তাহলে এইখানকার কথাটা কি, এখানে হলো প্রথমে ছোট প্যাসেজ তো 1 মিনিট লাগবে পড়তে, ঠান্ডা মাথায় মানে কনসেন্ট্রেশনতে পড়লে 1 মিনিটে পড়া হয়ে যাবে। 1 মিনিট পড়বো, তারপর মনে মনে এই ধরনের 2-3টা পয়েন্ট দাঁড় করাবো এই বাকি 2 মিনিটের মধ্যে। 3 নম্বর পয়েন্ট মনে করো যে তোমার টোটাল 3টা পয়েন্ট দরকার, 3টা পয়েন্ট মাথায় আসে নাই, ডোন্ট নো অ্যাবাউট ইট, তুমি লেখা শুরু করে দাও বিসমিল্লাহ বলে, বাকিগুলো পরে দেখা যাবে। ইউ ক্যান অলওয়েজ এডিট, ঠিক আছে? এডিটিং পাওয়ার তো তোমার হাতে আছে যতক্ষণ না তুমি সাবমিট করতেছো। তাহলে তুমি মনে করো যে ইনস্ট্যান্ট প্রথমে 2টা পয়েন্ট মাথায় আসছে, বিসমিল্লাহ বলে এখানে যে 3টা পয়েন্টের কথা না বলে 2টা পয়েন্টের কথা বলি লেখা শুরু করে দিলাম। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল বলতে বলতে এই যে আমার যখন শেষ মাথায় আরেকটা আইডিয়া মাথায় আসলো, মনে করো যে তুমি শেষের দিকে তোমার যদি আইডিয়া আসে ভালো, না হলে তখন আবার একটু ভাববা, কারণ চেষ্টা করবে যে 3টা পয়েন্ট দিতে। তুমি কি চেষ্টা করবে মানে বসে থাকবা? না, মোটেও না। তুমি যদি মাথায় 3টা পয়েন্ট কোনোভাবেই না আসে, তাহলে 2টা পয়েন্ট দিয়ে জমা দিবা। হ্যাঁ, তো 2টা পয়েন্ট দিয়ে তোমার কনক্লুশন দিয়ে জমা দিয়ে দিবা, কিন্তু বসে থাকা যাবে না, সময় খুবই কম। হ্যাঁ জালাল বলো। স্যার একটা কোয়েশ্চেন ক্লিয়ার হওয়ার জন্য, বলো বলো, শুনছি। আর এখানে হচ্ছে আমরা ইস্যুটা আজকে যেভাবে করলাম একদম হচ্ছে একটা মার্কস করে একটা মানে আমরা আমাদের মতো করলাম, কিন্তু এখানে এই ধরনের কোনো সুযোগ কি আছে? ধরেন একটা পয়েন্ট সে স্ট্রং আছে এখানে মানে আর্গুমেন্টে, এটা কি আমরা হাইলাইট করে লিখতে পারি কিনা? না, আমি মনে হয় তুমি মনে হয় কিছু সময়ের জন্য আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছিল না, আমি মনে হয় এই কথাটা বলছিলাম একবার, আমি তারপরে রিপিট করতেছি তোমার কথায়, যে দেখো ইস্যু প্রম্পটে একটা ইস্যু থাকে, শুধু এক লাইনের একটা কথা, এক লাইনে কি কেউ পক্ষে বিপক্ষে কিছুই বোঝা যায় না, এবং সেক্ষেত্রে আমি বলছিলাম যে নিউট্রাল পয়েন্টে থাকবা। এইখানে যেহেতু মোটামুটি একটা অ্যানালাইসিস আছে, মোটামুটি মনে করো যে প্রায় 100 ওয়ার্ডের একটা অ্যানালাইসিস আছে, তাহলে এইখানে তুমি যে কোনো এক সাইড নিতে পারো, সর্বশেষ কোনো সমস্যা নেই। তবে সেই পয়েন্টেই সাইড নেওয়ার চেষ্টা করবা যেদিকে তোমার লজিক বেশি। এখন মনে করো যে তুমি কোনো একটা ঘটনার 2টা পয়েন্ট পাইলা পক্ষে আর একটা পাইলা বিপক্ষে, এরকম যদি হয় তোমার 3টা পয়েন্টে, তাহলে যেদিকে 2টা পাইছো ওদিকে তুমি যাবা, খুব সহজ কথা। আবার যদি মনে করো যে একটা পক্ষে পাইছো 2টা বিপক্ষে পাইছো, তাহলে যেদিকে বেশি ওদিকে যাও। ইউ ক্যান অলওয়েজ এডিট, মনে করো তুমি শুরুতে পক্ষে দিয়ে লেখা শুরু করে শেষ পর্যন্ত গিয়ে দেখো যে পক্ষের লজিক পাচ্ছ না, বিপক্ষের লজিক আছে, এসে আবার এডিট করে যাও যে তুমি পক্ষে না তুমি বিপক্ষে, কোনো সমস্যা তো না। অথবা তুমি এই যে আমি যেরকম লিখছি, আমি বললাম যে আমি পরবর্তীতে কমপ্লিট লেখার চেষ্টা করবো। মোটামুটি এখানে কিন্তু কারোর পক্ষে বিপক্ষে নেওয়া হয়নি 100%, তবে হ্যাঁ ডক্টর কে একটু ছোট করা হয়েছে, আন্ডার এস্টিমেট করা হয়েছে, যে না সে পুরোপুরি ঠিক কথা বলেনি, কিন্তু একদম 100%। এবং আমি কিন্তু যে ফাইনাল স্টেটমেন্ট সেখানে কিন্তু বলি নাই
যে ডক্টরকে পুরোপুরি ভুল, আমি বলছি যে তার আরো কিছু এভিডেন্স দেওয়া দরকার তার কথাকে সঠিকভাবে প্রমাণ করার জন্য। এর মানে এই না যে তার সে পুরোপুরি ভুল, এর মানে হচ্ছে তারে আরো কিছু বলা প্রয়োজন, হি নিড টু এক্সপ্লেন সামথিং মোর, এতটুকু। ঠিক আছে, তুমি কি বুঝতে পারছো আমার কথা? স্যার বুঝতে পারছি স্যার। আর একটা যদি স্ট্র্যাটেজি আমরা ফলো করি, যেমন কি এই যে আর্গুমেন্ট যেগুলো আমরা পাবো শুরুতে, এগুলা কিওয়ার্ড করে ছোট করে লিখে পরে আবার ব্রড করে মানে লেখা, মানে টাইমটা একটু ইয়া হবে আর কি। এটা তুমি নিজের প্রসেস করতে পারো, তবে আমি যেটা মনে করি যে তোমাকে একটা কাগজ দিবে, ঠিক আছে, জিআরইতে পরীক্ষা যখন হবে তোমাকে একটা পেন্সিল দিবে, কিছু অফসেট পেপার দিবে 4-5টা, তো তুমি ওই শর্টকাট একটা হ্যান্ড নোট আকারে এই পয়েন্ট গুলো তুমি 1 2 3 পয়েন্ট যেগুলো এগুলো তুমি লিখে ফেলতে পারো হ্যান্ড নোট আকারে। মানে কম্পিউটারে ওখানে টাইপ করলে তো মুছা একটু ঝামেলা মনে করো এখানে, তো ওখানে টাইপ না করে জাস্ট হ্যান্ড নোটে লিখে ফেললা, তারপরে ওই হ্যান্ড নোটটা তোমার স্ক্রিনের সামনে রেখে বা কম্পিউটারের মানে মনিটরের নিচে রেখে ওটার দিকে একটু খেয়াল করে লেখা শুরু করে দিলাম, এটা করতে পারো। কথা বুঝতে পারছো? এবং এটা অফিসিয়াল কাগজ তোমাদের দিবে ওরা, এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে স্যার কাগজ নিলে আবার কিছু বলবেন না, এটা অফিসিয়াল কাগজ ওরা দেয় আর কি। ঠিক আছে, ওকে। সো তাহলে আমি যেটা বলছিলাম যে তাহলে আমাদের প্রসেসটা এটাই হবে যে শুরুতে আমরা হচ্ছে তোমার এগুলো একটু মনে মনে চিন্তা করে নিব প্রথম 2-3 মিনিটে, তারপর লেখা শুরু করব। এবং অলওয়েজ আমার লেখার শেষে মিনিমাম 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট হলে ভালো হয়, মিনিমাম 2-3 মিনিট আমি রিভাইজের জন্য রাখবো, মানে এডিট করার জন্য। মনে রাখবা তোমার লেখা যতই সুন্দর হোক, যত বেশি গ্রামাটিক্যাল মিস্টেক তত মার্কস কাটা যাবে। তো লেখা যদি একটু কম ভালো হয়, গ্রামাটিক্যাল মিস্টেক কম হয়, তাহলে মার্কস বেশি হতে পারে, সম্ভাবনা আছে। না আমি তো তোমার আমি বিভিন্ন জায়গায় এই রেকর্ডে শুনছি যে কে একজন 350 ওয়ার্ডের দিয়ে 4 পাইছে, 4.5 পাইছে, যেটা নর্মালি পাওয়ার কথা না। এবং এটা অ্যানালাইসিস করে দেখা গেল যে বেসিক্যালি সে আসলে তোমার স্লো রাইটার, লিখতে কম পারে, তবে যা লিখছে পারফেক্ট লিখছে, কোনো ভুল লিখে নাই তাতে, এবং তাতেই ইমপ্রেস হয়ে গেছে ওরা। তো তাহলে পারফেকশনের দিকে নজর দেওয়া দরকার, সাথে সাথে ওয়ার্ড লেন্থ যদি বাড়ানো যায় তাহলে তো ভালো। এবং আমার মনে হয় যে সিস্টেমটার আমি কথা বললাম তোমাদের, এই যে দেখো আমি আবার দেখেছি প্রায় 90 ওয়ার্ড, মানে একটা প্যারাকে যদি তুমি আইডিয়া করো, অ্যাজ এ হোল আইডিয়া করলে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তুমি একটা প্যারাকে 80 ওয়ার্ড চিন্তা করো শুরুতে, পারলে 100 ওয়ার্ড করবো, 100 ওয়ার্ড করলে তো 500 হয়ে যাবে। মনে করো যে মাঝখানে 4টা 100 লিখলে আর শুরুতে 50, লাস্টে 50, তাহলেও 450 হয়ে গেল। সো ওই ইন্ডিভিজুয়াল প্যারাকে অ্যাটাক করা দরকার আমাদের, পুরো অ্যাজ এ হোল চিন্তা না করে, তাহলে এটা করা ইজিয়ার, খুব সহজ। ওকে, সো আই থিঙ্ক the class is ends here. হ্যাঁ, ending here. So I'm going to stop recording.